भारत का बच्चा बच्चा जय श्री राम बोलेगा, কিন্তু কেন? ইজ ইট আ ডিভোশন? আর যদি ডিভোশন হয় তাহলে এই ধরনের স্লোগান কেন উঠছে? আচ্ছা ভাবুন তো, আপনি আপনার ঘরে বসে আপনার ঠাকুরকে কিভাবে ডাকবেন সেটা কে ঠিক করে দেবে? আপনি ছাড়া। আর আপনি যদি নাস্তিক হন, ভারতের প্রত্যেকটা বাচ্চাকে কেন জয় জয় শ্রী রামই বলতে হবে? এটা কি ভারতে থাকার কোনো লিখিত শর্ত হয়ে উঠছে দিন দিন, নাকি আদৌ সেরকম কিছু নয়? রাম মন্দির নির্মাণ লোকসভা ভোটের আগে বিজেপির মাস্টার স্ট্রোক, নাকি সত্যি হিন্দু সংস্কৃতির নবজাগরণ? আমরা সবাই জানি অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে, কিন্তু এটা পুরো কথা নয়। পুরো কথা হলো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হচ্ছে। প্রায় 1528 সাল নাগাদ অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি হয়। তার প্রায় 50টি বছর পর তুলসীদাস রামচরিতমানস লেখেন এবং রামের কাহিনী জনপ্রিয় করে তোলেন। বলা হয় হিন্দু সাহিত্যের এটি একটি অন্যতম শ্রেষ্ঠ কাজ। এরপর মুঘলসরা একের পর এক জেনারেশন ধরে ভারতবর্ষে শাসন করতে থাকে। প্রায় 1857 সাল নাগাদ মুঘল সাম্রাজ্য শেষ হয়। অবশ্য ততদিনে ব্রিটিশদের আবির্ভাবও ঘটে গেছে। মুঘলসরা যখন দুর্বল হচ্ছে, ঠিক সেই সময় জয়পুরের রাজা জয় সিং দ্বিতীয় মসজিদের বাইরে কিছুটা অংশ জমি কিনে নেয় এবং নাম দেয় রামচাবুতা, যাতে হিন্দুরা সেখানে নিজেদের পুজো পাঠ করতে পারে। ব্রিটিশ এরা চলাকালীন কিছুটা সমস্যা দেখা দিলেও সেটা কখনো বড়রূপ আকার ধারণ করে না। বলতে পারেন দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা তৈরি হয়ে যায়। সেই সমঝোতা ভাঙে 1949 সালে, যখন কিছু হিন্দু ধর্মের বিশ্বাসকারী মানুষ মসজিদের ভেতরে একটা রামের মূর্তি রেখে দিয়ে আসে। তৎকালীন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নায়ার দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই আশঙ্কা দেখিয়ে রামের মূর্তি মসজিদের বাইরে বের করার অনুমতি দেন না। পরবর্তীকালে ইনি জনসংঘের সদস্য হন এবং মেম্বার অফ পার্লামেন্টও নির্বাচিত হন। দ্য মস্ক ওয়াজ সিলড অ্যান্ড দ্য ম্যাটার রেফার্ড টু দ্য কোর্ট। 1980 জনসংঘ ডিসলভ হয় এবং তৈরি হয় বিজেপি। অবশ্য প্রথমবার ইলেকশনে বিজেপির ফল খুব একটা ভালো হয় না, মাত্র 2 জন এমপি জিতে ফিরে আসে। ঠিক সেই সময় ভিএইচপি এবং আরএসএস মন্দির তৈরির আওয়াজ আরো জোরদার করতে থাকে এবং সারা ভারতবর্ষ জুড়ে সমর্থনও পেতে থাকে। এবং তৎকালীন পিএম রাজীব গান্ধীর উপর প্রেসার ক্রিয়েট করা হয় মন্দির নির্মাণের জন্য। পরিস্থিতি আরো গম্ভীর হতে থাকে এবং রাজীব গান্ধীর উপর মুসলিম তোষণেরও অভিযোগ ওঠে। এর মধ্যেই কোর্ট থেকে অর্ডার আসে হিন্দুদের জন্য রামলাল্লার গেট যেন খুলে দেওয়া হয়। কিন্তু সেই সময়ও রাজীব গান্ধীর ইন্টেনশন নিয়ে প্রশ্ন ওঠে। সাল 1989 ইলেকশন নিয়ে তৎকালীন বিজেপি প্রেসিডেন্ট এলকে আদভানি সিদ্ধান্ত নেন একটা রথযাত্রা বের করবে। গুজরাট থেকে শুরু হবে এই রথযাত্রা। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রথযাত্রায় একটি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। বিভিন্ন ধরনের ভিডিওস তৈরি করা হয় এবং সেগুলো প্রচারও করা হয়। সেই ভিডিওসগুলোতে বলা হয় ভগবান রাম নাকি হিন্দুদের স্বপ্নে এসে বলছে ওটাই নাকি ওনার জন্মভূমি। একটা অদ্ভুত হিন্দুদের তরঙ্গ ওঠে। হয়তো সেই তরঙ্গতে ভেসেই বিজেপির এমপি সিট 2 জন থেকে 85 জন হয়ে যায়। শুরু হয় রথযাত্রা। এলকে আডভানি রথের মতো সাজানো এয়ার কন্ডিশন টয়োটা গাড়ি চেপে শুরু করেন রথযাত্রা। 10,000 কিলোমিটারের এই রথযাত্রার মূল লক্ষ্য ছিল মন্দিরের জন্য কার সেবক জড়ো করা। অবশ্য এলকে আডভানি আশ্বাস দিয়েছিলেন তার এই রথযাত্রাতে কোনো রকম দাঙ্গার সৃষ্টি হবে না। তা সত্ত্বেও রাঁচি, ঝাড়খণ্ড, কর্ণাটকায় দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়। রথযাত্রা যখন বিহারে প্রবেশ করে, তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব সেই রথযাত্রা আটকে দেয় এবং এলকে আডভানিকেও গ্রেফতার করে নেওয়া হয়। বাকি কারসেবকরা ইউপিতে পৌঁছালে তৎকালীন ইউপির মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব বলেন যে ডিসপিউটেড ল্যান্ডে কেউ প্রবেশ করতে পারবেন না। তা সত্ত্বেও কারসেবকরা সেখানে পৌঁছে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং পুলিশ কারসেবকদের উপর গুলি চালাতেও বাধ্য হয়। সাল 1991 বিজেপি আরো শক্তিশালী হয়ে ওঠে। ইউপিতেও বিজেপি সরকার গঠন হয়। 24শে সেপ্টেম্বর 1992 ভিএইচপি সরকারকে ওপেনলি চ্যালেঞ্জ করে এবং 3 মাসের সময় দেয়। নরসিমহা রাওয়ের সরকারের কাছে একটা বড় কিছু ঘটতে চলেছে খবর থাকলেও আবারও ভোট ব্যাংক বাঁচানোর চক্করে সরকারের থেকে কোনো রকম স্টেপ নেওয়া হয় না। দেশ জুড়ে উত্তেজনা আরো বাড়তে থাকে। 3 মাসের সময়ও কেটে যায়। বিভিন্ন হিন্দু সংগঠনগুলো একত্রিত হয় এবং তারা সিদ্ধান্ত নেন 6 ডিসেম্বর একটা কার সেবার আয়োজন করবে এবং রাম চাবুতারের কাছেই হবে সেটা।
অনেকেই অনুমান করেন সেদিন বাবরি মসজিদ ভাঙার সম্ভাবনা রয়েছে। 1.5 লাখের উপর কারসেবক জড়ো হয়, বিভিন্ন ধরনের মঞ্চ তৈরি করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং এল.কে আডবাণীর মতো ব্যক্তিত্বরা এসে নিজেদের বক্তৃতা রাখেন। সব আশ্বাসন থাকা সত্ত্বেও যেটার ভয় ছিল সেটাই হলো, বাবরি মসজিদের ধাঁচা ভেঙে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পর দেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়ে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ছাড়া। বলা হয় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুলিশকে বলে রেখেছিলেন যে কেউ যদি দাঙ্গা করতে আসে সোজা মাথায় গুলি করবেন, ধর্ম দেখবেন না। 2003 সালে ডিসপিউটেড ল্যান্ডের ওনারশিপ এবং ক্রিমিনাল অ্যাক্টের আন্ডারে যখন কেস রিওপেন করা হয়, তখন এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টিম ডাকা হয়। তারা সার্ভে করে রিপোর্ট সাবমিট করে এবং তারা বলে যে মাটির নিচে কিছু এভিডেন্স পাওয়া গেছে যেগুলো নন ইসলামিক। সুতরাং এটা বলা যায় না যে মন্দির ভেঙে এই মসজিদ তৈরি হয়েছে কিনা, কিন্তু এটা বলা যায় যে ফাঁকা জমির উপর মসজিদ তৈরি হয়নি। 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় এবং 3 ভাগে ডিসপিউটেড ল্যান্ডের ওনারশিপ ভাগ করে দেওয়া হয়। 1 রামলাল্লা, 2 ওয়াকফ সুন্নি বোর্ড এন্ড 3 নির্মোহী আখড়া। এবং এই সিদ্ধান্তে কোনো পক্ষেই খুশি হতে পারেনি। সুতরাং কেস সুপ্রিম কোর্টে মুভ করা হয়। 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় 2.77 একর পুরোটাই রামলাল্লার বিরাজমানী। এএসআই এর রিপোর্ট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মসজিদের নিচে যে এভিডেন্সগুলো পাওয়া গেছিল সেগুলো একটাও ইসলামিক নয়। সুপ্রিম কোর্ট ওয়াকফ সুন্নি বোর্ডকে 25 কিলোমিটার দূরে একটা ল্যান্ড দেওয়ারও ব্যবস্থা করলেন এবং অনুমান করা হচ্ছে 2024 ডিসেম্বরে রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। এবার আপনি যদি আমাদের বলেন যে মন্দির হওয়া কি উচিত, আমরা বলবো হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত, কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সুতরাং সংবিধান মেনেই একটা মন্দির তৈরি হচ্ছে। কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে। ইতিহাস আমরা কেন পড়ি? বদলা নেওয়ার জন্য নাকি শিক্ষা? মিডিল এজ, ইসলামিক ইনভেনশন, বারবারিজম সবকিছু ডকুমেন্টেড। এগুলো পড়ে আমরা কি শিখব? আমরা কি মধ্যযুগের বর্বরতার বদলে এই যুগে নেব, নাকি আমরা একটা বেটার সোসাইটির দিকে যাব? রাজনীতি কিসের জন্য? দিনকে দিন গ্যাস এবং পেট্রোলের দাম বাড়ছে, হেলথ এবং এডুকেশন প্রাইভেটাইজড হয়ে যাচ্ছে, নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের বার্ডেন বেড়ে চলেছে। তারাও তো ট্যাক্স দিচ্ছে, তারা কি পাচ্ছে? রাজনীতির প্রসঙ্গ কি এগুলো হওয়া উচিত নয়, নাকি রাজনীতির প্রসঙ্গ হওয়া উচিত ধর্ম, মন্দির এবং মসজিদ? নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।